অর্ণব লিমনকে খুন করেছে এটা শুনে মুহূর্তের মধ্যেই আমার পুরো গা রাগে উত্তপ্ত হয়ে গেল। অগ্নিমূর্তি হয়ে গেলাম। অর্ণবের মুখোমুখি দাঁড়িয়ে তাকে এক নজর দেখলাম। অতঃপর কষে যে কয়টা পারলাম থাপ্পড় লাগিয়ে দিলাম তার গালে। গুনতে গেলে হয়তো 10 থেকে 15টা হতো থাপ্পড়ের সংখ্যা। থাপ্পড়ের আঘাতে অর্ণবের গালে যেন আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে উঠল। যদিও অন্ধকারে সেটা আবছায়ার মতো লাগছিল, রাতের অন্ধকার না হলে স্পষ্টভাবে দেখা যেত। বৃষ্টির পানিতে ভেজা তার ফর্সা গাল দুটোর দিকে তাকাতে এই মুহূর্তে ভীষণ লজ্জা লাগছে। এখন দিন হলে তার গাল দুটোকে রক্ত রাঙ্গার মতো দেখতে পাওয়া যেত। এই মুহূর্তে অর্ণবের অভিব্যক্তি ঠিক ঝড় শুরু হবার পূর্বাবস্থার মতো। ঝি মেরে আছে সে। তার দৃষ্টি আমার কোমর বরাবর, একটু আগে ছিল বুক বরাবর। তার শিকারীর চোখ দুটোতে অগ্নি দেখতে পেলাম যেন। তাকে থাপ্পড় মারা বন্ধ করেছিলাম হাত ব্যথা হয়ে যাওয়ায়। মানুষটার মুখমণ্ডলের ত্বক খুব শক্ত, যেন গন্ডারের চামড়া। আমার হাত অবশ হয়ে গেছে তাকে আঘাত করতে করতে। থাপ্পড় মারা শেষ করে ক্ষণিক সময় তার দিকে উত্তপ্ত বিয়ারিংয়ের বলের ন্যায় চোখ বানিয়ে তাকালেও এখন খুব ভীত সন্তোষের চোখে তার চেহারার দিকে তাকিয়ে আছি। রাগের চোটে তাকে অনেকবার থাপ্পড় তো মারলাম, ঘুরে উঠে 10টা না 12টা। যদি একটা থাপ্পড়ে সজোরে আমার গালে লাগিয়ে দেয় তাহলে আমার অবস্থা কী রকম হবে? নিশ্চয়ই আমার অবস্থা হবে কেরোসিন। তার আঘাতে আমাকে ছাদের উপরে লুটিয়ে পড়তে হবে। এরপর জ্ঞান ট্যান না হারালেও হারিয়ে যাবে আমার প্রাণ পাখি, এটা তো নিশ্চিত। মেয়েদের শরীরে রাগের উত্তাপ ঘটলে তারা কি করবে ঠাউর করতে পারে না। হাতের কাছে মশা মাছি দেখতে পেলে তাকে সতীন ভেবে ভর্ৎসনা করতে থাকে। কখনো কখনো রাগ দমন করতে নিজেকে গালি দেয়, যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ। আপনজনকে কেউ খুন করেছে শুনলে যে কোনো নারী হয়ে ওঠে যোদ্ধা। সহজ সরল মনটাও তখন বিদ্রোহী হয়ে ওঠে। খুনির উপর প্রতিশোধ তুলতে অস্ত্র হাতে নেয়। অর্ণব যখন বলল সে আমার প্রাণপ্রিয় স্বামী রিমনকে খুন করেছে, তখনই প্রতিশোধের নেশা ঢুকে গিয়েছিল আমার ভিতরে। দেহের প্রতিটা রক্তকণাগুলো যেন বলেছিল তাকে আঘাত করো। যে কারণে প্রতিশোধ পরায়ণ হয়ে অর্ণবের গায়ে হাত তুলি। কিন্তু এই মুহূর্তে আমি একদম নিরীহ হরিণ হয়ে অর্ণবের সামনে অবস্থান করছি। গায়ে হাত তুলুক সমস্যা নেই, যদি চুলের মুঠো ধরে টানতে থাকে তাহলে আমি শেষ। সুরসুরিতে বেহুশ হয়ে মারা যাব। আমি চাই না বেহুশ হতে। বেহুশ শব্দটা শুনলে মনে হয় মরণের চেয়ে কঠিন শাস্তি এটাতে বিদ্যমান। এই কারণে বেহুশ হওয়াকে ঘৃণা করি। এত সব ভাবছিলাম, অকস্মাৎ অর্ণব আমাকে অবাক করে দিল। অবাকের চূড়ায় অবস্থান করতে হলো, যা ভাবনাতেও ছিল না সেটা করলো সে। অর্ণব আমার গায়ে হাত তুলো না, গালে থাপ্পড় মারল না, চুলের মুঠি ধরেও টানাটানি করলো না, বরং আমার কপালে আলতো করে চুমু দিয়ে শব্দ করে হেসে বলল, ভালোই করেছো। অর্ণব কথাটি বলে আমার দিক থেকে একটু দূরে অবস্থান করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার দৃষ্টির সীমা আমার দিকে ছিল না, অন্যদিকে চেহারা ঘুরিয়ে চোখের পানি মুছল। স্পষ্ট বুঝতে পারলাম সে আমার থাপ্পড়ে কষ্ট পেয়েছে, যার দরুন তার চোখে বিষাদের অনল পানি হয়ে ভিড় করছে এবং সেই পানি ঝরে চলছে। কাজটা ঠিক করেছি কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের বেড়াজালে আটকা পড়ে গেলাম। অর্ণব ছাদে দাঁড়িয়ে থাকতে পারল না, উচ্চ শব্দে চিৎকার দিয়ে ছাদ থেকে চলে গেল। এই মুহূর্তে অসম্ভব রকমের খারাপ লাগছে। আমার দেহটাকে এই মুহূর্তে মোমের মতো লাগছিল। মোমের তৈরি এই দেহটা যেন কষ্ট জমাতে চাচ্ছে। তাই তো বিষাদের অনল মোমের উপরি অংশে জ্বলতে শুরু করেছে। জ্বলতে জ্বলতে অঙ্গার হচ্ছি, ছাই হচ্ছি, তথাপিও নিঃশেষ হচ্ছি না, যার ফলে কষ্টও দূর হচ্ছে না। নিথর দেহ নিয়ে ছাদে হাঁটু গেড়ে বসে গলা ছেড়ে কাঁদতে লাগলাম। আজ মন খুলে কাঁদব। এই কান্নার সাক্ষী থাকুক আকাশ ফেটে বর্ষিত হওয়া বৃষ্টির প্রতিটি বিন্দুকণা। আমার বুক ফেটে রক্তক্ষরণ হোক, চোখ বেয়ে বৃষ্টি বর্ষণ হোক, তবুও কান্না থামাবো না। দুঃখ বিলাসী আমি বৃষ্টি বিলাস করতে করতে আঁখি থেকে দুঃখের জল ধারা নিঃশেষ করে দিব, যাতে আর কখনো অশ্রু বিয়োগ করতে না হয়। সকালে ঘুম ভাঙল, যদিও জানি না এখন সকাল না দুপুর। চোখের পাতা পুরোপুরিভাবে খুলিনি। মস্তিষ্কের নিউরনে অনুভূতি জাগ্রত হতেই বুঝতে পারলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এবার চোখ খুললাম। চোখ খুলতেই দেখি আব্বু। আব্বুকে দেখা মাত্র চমকে উঠলাম। বুকের ভিতরে অন্যরকম প্রশান্তির সৃষ্টি হয়ে গেল। শুয়ে থাকতে মন চাইল না আর, কিন্তু বালিশ থেকে মাথা উঠাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে মাথায় ও ঘাড়ে ভারী পাথর বেঁধে রাখা হয়েছে। প্রচণ্ড ব্যথা অনুভূত হলো মাথায়। একটু জোর খাটাতে গিয়ে মৃদুভাবে গঙ্গিয়ে উঠলাম। মনে হচ্ছে জ্বর এসেছে। পুরো শরীর এজন্যই ব্যথা হয়ে আছে। রাতে ছাদে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছিলাম। এরপর কি হয়েছে জানি না। আব্বুর দিক থেকে নজর ফিরিয়ে অন্যদিকে দৃষ্টি দিতে দেখলাম আম্মু কাতর চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখ ভর্তি হাসি। আম্মুকে দেখে আরও খুশির জোয়ার বয়ে গেল মনে। তাদের দেখতে পেয়ে আজ নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। কথা বলতে কষ্ট হচ্ছিল, এরপরও অস্পষ্ট গলায় আব্বু আম্মুকে হাস্যোজ্জ্বল মুখে বললাম, তোমরা কেমন আছো?
আব্বু ও আম্মু একসাথে হাসি মুখে জবাব দিল, আমরা ভালো আছি মা। তুই আমাদের দেখিয়ে এত উত্তেজিত হোস না, সুস্থ হয়ে ওঠ। তোর যা বলার ইচ্ছা হয় তখন বলিস। আমার দু চোখের কোণে পানি ভিড় করেছে। সেখান থেকে দু ফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল গালে। গাল থেকে বেয়ে বেয়ে গড়িয়ে পড়ার পূর্বেই হাতের তালু দিয়ে মুছলাম। অতঃপর কাতর কণ্ঠে বললাম, কতদিন পর তোমাদের মুখ দেখতে পেলাম, 1.5 মাস পর। আসলে আমি ভুল করেছিলাম। তোমাদের কষ্ট দিয়ে রিমনকে বিয়ে করায় সুখ কপালে জুটল না। আমি যদি অনেক আগে রিমনের ব্যাপারটা তোমাদের নিকট বলতাম। আমাকে থামিয়ে দিয়ে আব্বু তোর জোর গলায় বলল, মা এসব পরে বলতে পারবি, এখন একটু বিশ্রাম নেই। তুই এখন কোনো কথা না বললে তোর জন্যই ভালো। সুস্থ হয়ে ওঠ, তখন তো সব কথা শুনবো। শুধু এতটুকু শুনে রাখ, তোর প্রতি আমাদের মনে আর কোনো রাগ ক্ষোভ নেই। আমি অভিমানী সুরে বললাম, ঠিক আছে, শুধু এতটুকু বলো, রিমন যে মারা গেছে সেই খবর কি পাওনি তোমরা? আব্বু জবাব দিল, এই খবরটা রিফাত দিয়েছিল, কিন্তু আসেনি। তোদের প্রতি রাগ ছিল তখনও, তবে আজকে কোনো রাগ নেই। আচ্ছা মা, তোকে একটা কথা বলি। আমরা তো অবাক এই বাসায় এসে। মানে কি বাবা? এই বাসায় এসে তো অবাক হয়ে গেছি। রিমন বাবাকে তো এই বাসাতেই দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা হলো। আমি নিশ্চিত রিমন মরে গেছে খবরটা মজা করে দেওয়া হয়েছিল, তাই না নিশিমা? ফিক করে হেসে বললাম, বাবা সে তোমাদের জামাই না, তার নাম অর্ণব, রিমনের বন্ধু সে। আব্বু বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি বলিস? জবাব দিলাম, ঠিকই বলছি, হুবহু রিমনের মতোই দেখতে সে। আমি এখনও মানতে পারি না যে সে রিমন নয়, কিন্তু মানা না মানাতে তো কিছু যায় আসে না। রিমনকে কবরস্থ করা হয়েছে। সে এখন মাটির তলে বাস করছে। হয়তো তার দেহ পচে গেছে, হাড় হাড্ডি অবশিষ্ট আছে। তাকে আর বাস্তবে দেখা যাবে না, কেবল কল্পনাতে দেখতে পাবো। অর্ণবকে রিমন ভাবা আর অলিক কল্পনায় গা ভাসানো একই কথা। আমাদের কথা চলাকালীন সময়ে অর্ণব রুমের ভেতরে ঢুকলো। তার হাতে বিরিয়ানির প্যাকেট, আরেক হাতে ওষুধ। আমার বেডে ধীরস্থিরভাবে বসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তাড়াতাড়ি বিরিয়ানি খেয়ে নাও, তারপর জ্বর ও ব্যথার ট্যাবলেট খেয়ে নিও। আমি কোনো উত্তর দিলাম না। তার প্রতি আমার মনে অজানা কারণে অভিমানের প্রলেপ পড়েছে। হয়তো রিমনের হত্যাকারী সে, এতে রাগ ও অভিমান জমে আছে। তবে এটা সত্য যে রিমন অর্ণবকে ঠকিয়েছে। রিমন গাদ্দারি করার ফলে অর্ণবকে কারাগারে শাস্তি ভোগ করতে হয়। দোষী না হয়েও শাস্তি পায় অর্ণব। এতে সে রিমনের উপর প্রতিশোধ তোলার চিন্তায় বিভোর হয় এবং হিংস্র পরায়ণ হয়ে ওঠে। অবশেষে তাকে খুন করে ফেলে আর আমাকে বিধবার বেশ ধরিয়ে দেয়। অর্ণবের দিক থেকে চেহারা ঘুরিয়ে ভাবছিলাম, ধাই করে অর্ণব বলল, একটু উঠে বসো তো। ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম। কোনো মতো বসতেই অর্ণব আমার পিঠে হাত দিয়ে চেপে ধরলো, যাতে ঠিকভাবে বসে থাকতে পারি। অর্ণব আমার গায়ে হাত দিয়েছে দেখে আব্বু আম্মু লজ্জা পেল। তারা ইতস্তত করছিল। দাঁড়িয়ে থাকতে না পেরে তারা রুম থেকে বেরিয়ে গেল। তাদের চলে যাওয়া দেখে আমার ইতস্তত বোধ হচ্ছিল। লজ্জা ভোর করলো দারুণভাবে। অর্ণব আমার পিঠে হাত না দিলেও পারত। মানুষটার বোধহয় লজ্জা শরম নেই। দেখতেই পাচ্ছে আমার বাবা মা সামনেই আছে, এরপরও সে নির্লজ্জের মতো কাজটা করলো। তাকে ধমক দিয়ে বেশ কয়েকটা কথা শুনিয়ে দিতে মন চাচ্ছে, কিন্তু বলতে পারছি না। অর্ণবের প্রতি ভয়ের কারণেই কিছু বলতে পারছি না। সে যদি রিমন হতো তাহলে ভয় ডর ভুলে যা মন চাইতে বলতাম। অর্ণবের চোখের দিকে আরও চোখে তাকিয়ে ভাবছিলাম। সে আমার দিকে ভ্রু নাড়িয়ে বোঝালো, কি ভাবো? আমি মাথা নাড়িয়ে জবাব দিলাম, কিছু না। অর্ণব ঈষৎভাবে শ্বাস ফেলে কপালে ভাঁজের সৃষ্টি করে বিরিয়ানির প্যাকেট খুলতে লাগলো। অতঃপর এক মুঠো বিরিয়ানি তার মুঠোয় ভরে আমার মুখের দিকে নিয়ে এলো। আমাকে হা করতে বলা হলে হালকাভাবে হা করলাম। বিরিয়ানির প্রতি নেশা থাকায় নিষেধ করতে পারলাম না যে খাবো না। তাছাড়া ক্ষুধাও লেগেছে। বিরিয়ানি মুখে তুলে দিয়ে কিঞ্চিৎ শব্দের সৃষ্টি করে খেতে লাগলাম। শব্দ করে খাচ্ছি দেখে অর্ণব চোখ রাঙিয়ে শক্ত কণ্ঠে বলল, শব্দ করে খাওয়া একদম সহ্য হয় না। শব্দ করে খাচ্ছ কেন? এমন বদভ্যাস তো ভালো না। একদম রিমনের মতো করেই বলল। রিমনও শব্দ করে কিছু খাওয়া পছন্দ করতো না। তবে অর্ণব কথাটি বলেই কি মনে করে যেন ফের বলল, ঠিক আছে খাচ্ছ খাও, ওটা তো তোমার অভ্যাস, আমি তো কারো অভ্যাস বদলাতে পারবো না। এবার আমি অন্য প্রসঙ্গ টেনে নরম কণ্ঠেই বললাম, আচ্ছা আপনি যে একজন খুনি এবং আমার নিকট খুনের কথা স্বীকার করেছেন, এতেও কি ভয় হয় না আপনার? যদি পুলিশকে সব বলে দিই? অর্ণব মিষ্টি করে হাসল। হাসির বদলতে তার ফর্সা গালটা আরও সৌন্দর্যে ভরপুর হয়ে উঠল। দারুণ লাগছিল তার হাসিটা। বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম তার গালের দিকে। একদম রিমনের হাসির ফটোকপি যেন। রিমনের এই হাসিতেই তো ঘায়েল হয়েছিলাম।
পার্কে রিমনের সাথে দেখা করতে গিয়ে কখনো কখনো তার জন্য ঘণ্টাখানেক সময় অপেক্ষা করতাম। অনেক দেরিতে সে যখন পার্কে আসতো তখন আমি অভিমানে গাল ফুলিয়ে রাখতাম, আর রিমন আমার অভিমানের পাহাড় ভাঙার চেষ্টা করত। সব চেষ্টা যখন বিফলে যেত তখন সে শেষ পন্থাটা অবলম্বন করে আমার অভিমান ভাঙাতো। সে মিষ্টি হেসে বলতো, আই লাভ ইউ নিশি। তার এই মিষ্টি হাসিতে ফিদা হয়ে যেতাম। অনেকের নিকট অবিশ্বাস্য বিষয় এটা, তবে এটা পুরোপুরি সত্য। রিমনের মায়া জড়ানো হাসিতে মুগ্ধ হয়ে তার প্রতি সমস্ত রাগ অভিমান ভুলে যেতাম। এই মুহূর্তে অর্ণবের হাসিটা দেখে রিমনের কথা খুব মনে পড়ল। তার গালের দিকে তাকিয়ে থেকে বিরিয়ানি চিবোচ্ছি। আচমকা অর্ণব ঈষৎ শক্ত কণ্ঠে বলল, আমি খুনি, এটার জন্য ভয় লাগতে যাবে কিসের জন্য? জানোয়ারকে খুন করতে পেরেছি, এজন্য ভয় নয়, সুখ আমাকে নাড়া দেয়। আমি চাপা কণ্ঠে জবাব দিলাম, কালকেই পুলিশের কাছে যাব মামলা দায়ের করতে। যাও, কে না করেছে? যাবই তো। আপনি কি মনে করেছেন আমাকে বিধবা বানিয়ে হাওয়ায় গা ভাসিয়ে ঘুরে বেড়াবেন আর আমি প্রতিটা দিন কষ্টে কাটাবো? এই জন্যই তো খুন করেছি। এটা ছাড়া তো রিমনকে খুন করার অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। ও, তার মানে আমাকে কাঁদাতে কষ্ট দিতে খুব ভালো লাগে আপনার? তবে রিমনকে খুন না করে আমাকে করলেই তো পারতেন। তোমাকে খুন করলে দেখতেই তো পেতাম না কতটা কষ্টে আছো তুমি। আচ্ছা, আমিও তবে আজ থেকে প্রমিস করলাম কখনো কষ্টে কাটাবো না, কারোর জন্য চোখের জল ফেলবো না, সব সময় হাসি মুখে খুশিতে আনন্দে কাটিয়ে দেব। চেষ্টা করে দেখতে পারো, তবে কোনো কাজ হবে না। আপনি আমার সামনে থেকে চলে যান। আপনাকে বিরক্ত লাগছে, তবে বিরিয়ানি রেখে যান। বিরিয়ানির সাথে রাগ নেই, রাগ থাকতে পারে না, কারণ আপনি অমানুষ হতে পারেন, বিরিয়ানি না। হাহা করে হেসে দিয়ে রিমন বলে উঠল, আমি অমানুষ বলেই এখন খাওয়া পাচ্ছ। খোটা দিচ্ছেন? সেরকমই। ফালতু লোকজন, এটা ছাড়া কি আর পারবে? চুপচাপ খেয়ে নাও। আমি তোমার কথা মতো রুম থেকে বের হচ্ছি না। বিরিয়ানি সবটুকু খাও, তারপর ওষুধ খাবে। এরপরে চলে যাব রুম থেকে। আপনি খাইয়ে দিলে এতটুকু আর খাবো না। পারলে জোর করে দেখেন পারেন কিনা খাওয়াতে। যদি পারি তখন কি হবে? আমার হাতে কটা থাপ্পড় খাবেন কষে, যাতে ও মারে করে চিৎকার করেন। আর বিরিয়ানি না খাওয়াতে পারলে কষে আরও 2টা থাপ্পড় খাবেন। ঠিক আছে? রাজি আছি। কথার মাঝে অর্ণবের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে কানে নিতেই তার চেহারার রং বিবর্ণ হয়ে গেল। বুঝতে পারলাম না কি হলো তার। কি শুনে এমন চেহারা বানিয়ে ফেলল মুহূর্তের মধ্যে? কারণ জানতে চাইব। এর পূর্বে সে বিরিয়ানির প্যাকেট বেডের উপর রেখে রুম থেকে ঝড়ের বেগে চলে গেল। নিশ্চয়ই সে অপ্রীতিকর কোনো সংবাদ শুনতে পেয়েছে, অন্যথায় তার চেহারাটা ওরকম মলিন আকার ধারণ করতো না। কিন্তু সেই দুঃসংবাদ বা অপ্রীতিকর সংবাদটা কি? বিছানা থেকে উঠব সেই শক্তি থাকলেও ইচ্ছা হচ্ছে না ওঠার। অসুস্থ শরীরে আগের চেয়ে একটুখানি শক্তির পরিমাণ বেড়েছে বলে অনুভব করতে পারছি। সেটার কারণে অর্ণবের সাথে কিছুক্ষণ কথা বলতে পেরেছিলাম। অবশিষ্ট বিরিয়ানি নির্লিপ্তে তৃপ্তি সহকারেই খেয়ে নিলাম, সেই সাথে জ্বর ও ব্যথার ট্যাবলেটও। এরপর বিছানা ছাড়ার সিদ্ধান্ত নিলাম। গায়ে যতটুকু শক্তি ছিল সেই সমস্ত শক্তি ব্যয় করে বিছানা থেকে মেঝের উপর পা রাখলাম। পুরো শরীরে এতটা ব্যথা হয়েছে যে মনে হচ্ছে রাতভর কেউ আমাকে পিটিয়েছে, কিংবা কেউ দেহের উপর চড়ে চাবুক মেরেছে। রুম থেকে গুটি গুটি পায়ে বের হয়ে এলাম। অর্ণব কোথায় গেল সেটা জানার উদ্দেশ্যে এই রুমে সেই রুমে উকি দিতে লাগলাম। না, তাকে পাওয়া গেল না। ওয়াশরুমেও নেই সে। তবে কই গেল সে? সে তার বাসায় গেল কি না? ফোন দিলে ভালো হবে, কিন্তু আমি তো তার নাম্বার জানি না। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কারো নম্বর মুখস্থ নেই, এমনকি ছোটো ভাইটার ফোন নম্বরও না। শুধু রিমনের নাম্বারটা মুখস্থ আছে। আচমকা আমার স্মরণে এলো অর্ণবের হাতে তো সেই সময় রিমনের সেলফোনটা দেখতে পেয়েছিলাম। তাহলে নিশ্চয়ই তার কাছে এখনও ফোনটা আছে। দেরি করলাম না। আমার রুমে ফিরে গিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে রিমনের নম্বর ডায়াল করলাম। রিং হচ্ছিল, কিন্তু ফোন রিসিভ না হয়ে কেটে গেল। আবারও ডায়াল করলাম, কিন্তু এবারও কেটে গেল। এভাবে 7বার ফোন দেওয়া হলে সর্বশেষবার ফোনটা রিসিভ হলো। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে শুনতে পেলাম, কি ব্যাপার, এত ফোন দিচ্ছ কেন? আমি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় এখন? কার না কার ফোন পেয়ে ওভাবে চলে গেলেন, কিসের জন্য বলবেন? কি আবল তাবল বকছো? কখন ফোন পেয়ে কোথায় চলে গেলাম? মাথা কি গেল তোমার? তবে হ্যাঁ, থ্যাঙ্কস জানাচ্ছি তোমাকে, কারণ তুমি আমাকে তুমি করে না আপনি করে বলছো। আশ্চর্য তো, আপনি কিছুক্ষণ আগে আমার বাসা থেকে চলে গেলেন না? ধ্যাত্তেরি, 1.5 মাস হলো আমি বাসার বাইরে। আমার নিজের বাসাতেই আমি নেই, আবার অন্যের বাসা। আর তুমি বলছো কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়েছি। তুমি কি নেশা টেশা করতেছো নাকি? ব্রেকআপ হবার পর মাথা কি আউলিয়ে গেল? অর্ণবের এমন উদ্ভট কথা শুনে ভাবাচাকা খেয়ে গেলাম। আশ্চর্যের চরম সীমায় পৌঁছে নিজেকে যেন পাগল মনে হচ্ছিল। এতে অদ্ভুত রকমের হাসি আমার চেহারাতে ফুটে উঠল। স্মিত হেসে তাকে বিদ্রূপ সুরে বললাম, রিমনকে খুন করে মাথা কি একেবারে নষ্ট হয়ে গেছে?
আপনার তো এত সহজে মাথা নষ্ট হবার কথা নয়, নাকি মজা করছেন আমার সাথে? অর্ণব হুঙ্কার মেরে জোর গলায় বলল, ফোন রাখো, আজ এরা কথা বলতে আসছে। ব্রেকআপ করার সময় তো বলেছিলে কখনো ফোন দিবে না, এখন নির্লজ্জের মতো কেমনে ফোন দিচ্ছ? আমারই ভুল হয়েছে নাম্বারটি ব্লক লিস্টে না রেখে। ফোনটা কেটে গেল। স্তম্ভিত হয়ে গেলাম। তাজ্জব ব্যাপার, অর্ণব এমন আচরণ করছে কেন? তার সঙ্গে 1.5 মাস আগে ব্রেকআপ কেমনে হলো? যেখানে তার সঙ্গে সম্পর্কই ছিল না, সে তো ছিল কারাগারে, সেখানে তার সঙ্গে ব্রেকআপ করলাম কেমনে? না, মাথা গুলিয়ে যাচ্ছে। আজব মানুষ একটা। সত্যি মানুষটা পাগল হয়ে গেল নাকি? নিশ্চয়ই আমার বাসা থেকে পাগল হয়েই ওভাবে বের হয়েছে। দীর্ঘশ্বাস ফেললাম এবং নিজেই নিজেকে বললাম, তাকে নিয়ে ভেবে এত লাভ নেই। রিমনের আচরণে হয়তো অর্ণব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে, সেটার কারণে এমন আচরণ করছে। তার উদ্দেশ্য পরিষ্কার, আমাকে কষ্ট দিতে সে যত রকমের ঘৃণিত কর্ম আছে করে যাচ্ছে। আমার সাথে একটু আগে সে যেরকম আচরণ করলো সেটাও হয়তো তার সেই প্ল্যানের সাথে সম্পর্কিত। অনেকক্ষণ ধরে অর্ণবকে নিয়ে ভাবলাম। ভাবতে ভাবতে মাথা ধরে গেল, ঝিমঝিম করছিল মাথাটা, চোখে ঘুম জেগে বসলো যেন। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। আচমকা ঘুম ভেঙে গেলে দেখতে পেলাম আমার ভাই রিফাত সামনে দাঁড়ানো। আমাকে জাগতে দেখে মৃদু সুরে বলল, এখন কেমন ফিল করছো? ঘুম জ্বালানো কণ্ঠে বললাম, ভালো। তুই এখন এলি? সিমলা এসেছে? না, সে কাজে ব্যস্ত। আপু, অর্ণব ভাইয়া কি চলে গেছে? সে গেছে, ভালো হয়েছে। বিরক্তিকর একজন লোক। কেন, কি করেছে সে? এত কিছু বলা যাবে না। লোকটার মাথায় সমস্যা আছে। একটু আগে ফোন দিয়ে তাকে বললাম, কই আপনি? সে জবাব দিল, কাজে ব্যস্ত। 1.5 মাস ধরে নাকি সে এ বাসায় আসে না। বউ যে একবার। সে কত বড় পাগল! 1 মাসের বেশি হলো সে এই বাড়িতে ছিল, আর এখন কেমন উল্টাপাল্টা বকছে। আরও বলছে আমি নাকি 1.5 মাস হলো তার সঙ্গে ব্রেকআপ করেছি। এরকম বলবে কেন সে? সত্যি কি সে এ বাসায় 1 মাস ছিল? আমি তো ওই দিন চলে যাবার পর কোনো খবর রাখিনি। হ্যাঁ রে বোকা, সে এই বাসায় পুরো 1 মাস বসবাস না করে থাকলে আমি এমনি এমনি বলছি? আমাকে কি পাগল ভাবিস? আজকেই তো আব্বু আম্মু অর্ণবের সাথে কথা বললো। আপু, কি বলছো? তোমার আব্বু আম্মুকে কই পাবে? তারা তো 2 মাস হলো মারা গেছে। কথাটা শোনা মাত্র রিফাতের গালে কষে থাপ্পড় লাগিয়ে দিলাম। রাগে গা জ্বলছিল আমার। কী সব আবল তাবল বকছে সে? অর্ণবের মতো আমার ভাইটাও পাগল হয়ে গেছে? তীব্র রাগকে দমন করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ালো। রিফাতের দিক থেকে চেহারা ঘুরিয়ে নিলাম এবং ক্ষিপ্ত সুরে বললাম, তুইও কি অর্ণবের মতো পাগল হয়ে গেলি? বুঝতে পারছি না তুই আমার নিজের আপন ভাই হয়ে কেমনে এরকম একটা মিথ্যাচার করতে পারলি? রিফাত কিছু নিচু সুরে জবাব দিল, সরি আপু, আমি তোমার আপন ভাই নই, আমি তোমার সবচেয়ে প্রিয় বান্ধবীর ছোট ভাই হই। আমার আপু মারা যাবার পর তুমি আমাকে এ বাসাতে এনে রেখেছ। সিমলার সাথে বিয়ে হবার পরেই এ বাসা ছেড়েছি। রাগটা নিমেষেই হারিয়ে গেল। এবার আমি হতভম্বে চোখে তাকালাম রিফাতের চোখ বরাবর। তার চোখ বলে দিচ্ছে সে সত্যি বলছে না। সে সাহস পেল কি করে আমার সামনে দাঁড়িয়ে এমন মিথ্যাচার করে? এত বছর ধরে তাকে আদর যত্নে বড় করলাম, আর সে এমন মিথ্যাবাদী হলো? রিফাতকে তীব্র রাগ মাখা কণ্ঠে বললাম, তুই আমার সামনে থেকে যা। আমিও স্বীকার করলাম তুই আমার ভাই না। এমন মিথ্যাবাদী কেউ আমার ভাই হতে পারে না। মিথ্যাচার করার সীমা থাকে। বাসাতে বাবা মা উপস্থিত, অথচ তুই বলতেছিস তারা মৃত। মন যাচ্ছে থাপড়িয়ে সবগুলো দাঁত ভেঙে দিই। এরপরে রিফাত নির্লজ্জের মতো করে জিজ্ঞেস করলো, কই তোমার বাবা মা? কই দেখাও তো, দেখবি। চল গেস্ট রুমে চল, তাদের দেখাতে পারলে তো সবগুলো দাঁত ভেঙে ফেলবো আমি। রিফাতকে সঙ্গে নিয়ে গেস্ট রুমের দিকে ছুটলাম। গেস্ট রুমে ঢুকলামও, কিন্তু মা বাবার দেখা পেলাম না। গেস্ট রুমে না পেয়ে বাসার সমস্ত রুমে ঢুকে খোঁজ নিলাম, পেলাম না। তাদের ছাদেও নেই, ওয়াশরুমেও নেই। তাহলে গেল কই? এত খোঁজাখুঁজির পর যখন তাদের পেলাম না, তখন রিফাত আমাকে শীতল কণ্ঠে বলল, এত উত্তেজিত হবার পর কিছু নেই। তুমি হয়তো ঘোরের মধ্যে ছিলে, অসুস্থতার কারণে তোমার বাবা মাকে দেখতে পেয়েছো। এখন এসব নিয়ে চিন্তা করো না, শুধু শুধু টেনশন বাড়ানো। রিফাতের কথা শুনে রাগের মাত্রা ক্রমেই বেড়ে চলছিল। হাত নিষ্পিস করছিল তাকে আঘাত করার জন্য। তার কথার জবাব না দিয়ে আমার রুমের ভেতর ঢুকলাম। দরজাটা বন্ধ করে বালিশে মুখ চেপে কাঁদতে লাগলাম। মন ভরে কান্না করে গেলাম। নিজের ভাইকেও আজ বিশ্বাস হচ্ছে না, বাবা মাকেও না। তারা বাসায় এসে হঠাৎ কোথায় চলে গেল কে জানে। আব্বুর নম্বরে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ পেলাম। কি হচ্ছে আমার সাথে এসব? অর্ণব না হয় আপনজন কেউ নয়, রিফাত তো আমার ভাই, সে কেন মিথ্যা বলবে? আমি নাকি তার বোন নই? তবে কে আমি? কাঁদতে কাঁদতে আমার ডায়েরির কথা মনে পড়ে গেল। অনেক দিন হলো ডায়েরিতে কিছু লিখি না। মূলত সুখানন্দের মুহূর্তে ডায়েরিতে কিছু লিখে রাখি। তবে আজকে এমন কষ্টের মুহূর্তে ডায়েরিতে কলমের আঁচড় কাটতে খুব ইচ্ছা জাগছে।
অন্তত ডায়েরির পাতায় কয়েক লাইন লিখে দুঃখ ভোলার চেষ্টা করব। রিমনকে দেখতাম সে প্রতিদিন রাতে সে তার ডায়েরিতে কী যেন লিখত। লেখা শেষ করে ডায়েরিটা কোথায় রাখতো খোঁজ পেতাম না। এই মুহূর্তেটা ডায়েরির কথাটাও মনে পড়ে গেল। সে তো দুনিয়াতে নেই, ডায়েরিটা পড়লে তার কোনো ক্ষতি হবে না, লজ্জিত হবে না সে, আমাকেও তার কোনো কথার জবাব দিতে হবে না। ডায়েরি হাতে নিয়েছি, এটারও কৈফিয়ত দিতে হবে না। কান্না থেমে গেছে আমার। চোখের কোণে ভিড় জমানো পানিগুলো মুছে ফেললাম। আগ্রহ ও উৎকণ্ঠা নিয়ে রিমন যে রুমটা বেশি পছন্দ করত এবং সে যে রুমে বিয়ের রাত্রিতে আমাকে নিয়ে বাসর রাত যাপন করেছিল সেই রুমের দিকে ছুটলাম। রুমের বিছানা এলোমেলো করে দেখলাম, চাদর ফোম সরিয়ে দেখলাম ডায়েরিটা বিছানার নিচে রাখা আছে কিনা, কিন্তু পেলাম না। আলমারি ওয়ার্ড্রবেও খুঁজলাম, পেলাম না। ডায়েরিটা তবে কোথায় রাখা হয়েছে? পুরো রুমটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলাম। দেয়ালে একটা পেন্টিং ঝুলানো আছে। পেন্টিংটা নিয়ে একটা দারুণ স্মৃতি আছে। মধুর সেই স্মৃতির কথা মনে পড়তে বুকটা ভালো লাগায় ভরে গেল। একবার ফাল্গুনের প্রথম দিবসে রিমন আমার সঙ্গে অভিমান করলে তার অভিমান ভাঙানোর চেষ্টা করতে থাকি। ১,৫০০ টাকা দিয়ে একটা পেন্টিং ক্রয় করে তাকে গিফট করেছিলাম। পেন্টিংটা তৈলচিত্রের, একটি গোলাপের চিত্র অঙ্কিত করা হয়েছে। গোলাপটির যতগুলো পাপড়ি আছে প্রতিটা পাপড়িতে নিখুঁতভাবে যত্ন সহকারে কাল্পনিক একজন মহিলার ছবি আঁকা হয়েছে। মহিলাটি তার মুখে আঙুল ঢুকিয়ে দিয়ে তুষ্টতায় চুষে চলছে। আঙুলটা মহিলাটির নয়, কোনো এক পুরুষের, অথচ পুরুষটাকে পেন্টিংয়ে দেখা যাচ্ছে না। আমার দৃষ্টি পেন্টিংটার দিকে জমে আছে। আজকে পেন্টিংটা দারুণ লাগছে আমার চোখের ধারায়, অথচ এতদিন এতটুকুও ভালো লাগেনি। ক্রয় করার দিন ভালো মন্দ না বুঝেই কিনেছিলাম। আচমকা মনে হলো এটা তো রিমনের খুব পছন্দের পেন্টিং। মনটাও অকস্মাৎ বলে উঠল, তবে কি সে তার ডায়েরিটা এই পেন্টিংয়ের আড়ালে লুকিয়ে রেখেছে? হতেও পারে। পেন্টিংটা সরিয়ে দেখতে হবে। উৎসাহ ও কৌতূহল নিয়ে পেন্টিংটার নিকট গেলাম। রুমের এক কোণে রাখা চেয়ার এনে পেন্টিংটা যেখানে লাগানো সেই বরাবর মেঝের উপর স্থাপন করলাম। চেয়ারের উপরে উঠে পেন্টিংটা ধীরস্থিরভাবে দেয়াল থেকে সরিয়ে নিলাম। পেন্টিংটা সরাতেই চোখটা জলজল করে উঠল আমার। আবেগের বশে মুখে এক ফালে হাসি ফুটল। রিমনের ডায়েরিটা পেন্টিংয়ের আড়ালেই ছিল এতদিন। কাঠ দিয়ে চতুর্ভুজ বানানো হয়েছে, যার ভেতরে ডায়েরিটা রাখা আছে। নির্বিঘ্নে যেন ডায়েরিটা এঁটে আছে। ভূমিকম্প হলেও হয়তো সেটা এদিক সেদিক হবে না। হাস্যোজ্জ্বল চেহারা বানিয়ে ও খুশি মন নিয়ে ডায়েরিটা দেয়াল থেকে সরালাম এবং চেয়ার থেকে নেমে এলাম। বেডে বসলাম উত্তেজনা নিয়ে। মনেতে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। নিশ্চয়ই রিমন আমাকে নিয়ে ডায়েরিতে দারুণ দারুণ স্মৃতিমাখা কথা লিখে রেখেছে, যেগুলো আমি দেখতে পেলে মন তৃপ্তিতে ভরে যাবে এবং তাকে সেসব জানাতে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে সে লজ্জা পেয়ে যাবে। এটার জন্য হয়তো সে ডায়েরিটা লুকিয়ে রেখেছিল। খুবই ধীরস্থিরভাবে কাপা হাত দিয়ে ডায়েরির প্রথম পাতা উল্টালাম। একে একে ১১টি পৃষ্ঠা উল্টানোর পর লেখা চোখে ভাসল। লেখাটা চোখে পড়তেই আটকে উঠলাম। বুকটা কেঁপে উঠল। মাথায় হাতুড়ির অসংখ্য আঘাত পেলাম বলে মনে হলো। চেহারাতে বিষাদের ঘন কালো ছায়া, যেন কষ্ট দিয়ে সবই ভরে গেছে। চোখ দুটো দিয়ে যেন রক্তধারা প্রবাহিত হচ্ছিল আমার। কান্না করে দিব দিব ভাব। যে লেখা দিয়ে রিমন ডায়েরিতে মনের কথা প্রকাশ করা শুরু করেছে সেটা দেখে বুকটা কষ্টে জর্জরিত হবে, এটাই স্বাভাবিক। আমার নিঃশ্বাস আটকে আসছে। মনে হচ্ছে কেউ একজন শ্বাসতন্ত্র আটকে রেখেছে। রিমন ডায়েরির শুরুতে যে মানুষটার নাম লিখেছে সেটা আমারই নাম। নাম নিয়ে কোনো আতঙ্ক ভাব ও শঙ্কা নেই, তবে নামের পূর্বে বিশেষণ রয়েছে। বিশেষণটা মোটেও প্রত্যাশিত নয়। এটার জন্যই আমি বিষণ্ণতা ডুবে গেলাম। রিমন লিখেছে অপ্রিয় বেশ্যা। রিমন ডায়েরিতে লিখেছে, অপ্রিয় নিশি, জানি আজও তুমি খুবই ভালো আছো। ভালো থাকারই কথা। যারা অন্যদের প্রতিনিয়ত কষ্ট দিয়ে চলে তারা সবসময় ভালোই থাকে। তোমাকে খুব করে গালি দিতে মন চাচ্ছে, কিন্তু গালি দিয়ে তো মন ভরবে না। তোমার প্রতি রাগও দূর হবে না, শুধু শুধু নিজের মুখ নষ্ট করা। এই ডায়েরির প্রতিটা পাতা শুধু তোমাকে নিয়ে লেখা দেখতে পাবে না, প্রশংসামূলক কথা লেখা হবে না। যা লিখব সবই তোমার নিন্দনীয় চরিত্রের। তুমি যে খুবই মিথ্যাবাদী ও দুশ্চরিত্রে একটা মেয়ে, সেটা কি জানো? মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুমি শিমুল গাছটার নিচে বসেছিলে আর আমি তোমার বুকে মাথা রেখে বসন্তের কোকিলের সুরেলা কণ্ঠ শ্রবণ করে মাতোয়ারা হচ্ছিলাম। আমার কর্ণ কোকিলের গানে তাল দিয়ে অন্তরে সুখের তৃষ্ণা মেটালো। আমার আখি জোড়া ছিল তোমার মুখশ্রীতে মগ্ন। তোমার চাঁদ বদনে তাকিয়ে ভালো লাগার আতে সাজ্যে সুখের ভুবনে দোলা খাচ্ছিলাম, আর তুমি তোমার মতো করে নানান কথা প্রকাশ করে যাচ্ছিলে। ওই সময় আমি তোমার কথাগুলোর চেয়ে তোমার কণ্ঠস্বর ও মুখশ্রীর সৌন্দর্যকে গুরুত্ব দিচ্ছিলাম। তখন মনে হয়েছিল তোমাকে দেখাটাই বড় সুখের প্রাপ্তি। একটা পলক তোমাকে না দেখে কাটানো মানে মূল্যবান সময় মাটির সাথে গুঁড়ো চুড়ো করে মিশিয়ে দেওয়া। কিন্তু অকস্মাৎ তোমার একটি কথা থমকে গিয়েছিলাম।
তখন কথাটাকে গুরুত্ব দিতেই হলো। তুমি জানতে চেয়েছিলে যে আমার জীবনে তুমি বাদে অন্য কোনো নারী এসেছিল কিনা, কোনো নারী প্রেমিকা হিসেবে ভালোবাসা দিতে আমার সামনে হাজির হয়েছিল কিনা। আমার সহজ সরল উত্তর ছিল না, তোমার পূর্বে কেউ আসেনি। একই প্রশ্ন তোমাকে করা হলে তুমিও উত্তর দিয়েছিলে তোমার জীবনেও কেউ আসেনি। জানো, আজকে তোমার এই কথাটা মনে হতেই খুব হাসি আসছে, অদ্ভুত হাসি। এই কথা মনে হতে হাসতে হাসতে মরে যেতে ইচ্ছা হয়। তুমি কি জানো, আমি নিজের মনের সাথে জোর করে তোমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছি। মনটা চায় না তোমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে, কিন্তু পারি না তোমাকে ছেড়ে যেতে। মনকে মানিয়ে নিয়ে চলি। তুমি হয়তো কখনোই জানতে পারবে না যে কিসের জন্য তোমাকে ছেড়ে যাবার ইচ্ছা পোষণ করি। তুমি তো নিজেকে খুব ভালো মেয়ে মনে করো, নিজেকে কলুষমুক্ত সতী নারী ভাবো, অথচ তুমি একটা নিকৃষ্ট মেয়ে যে গোপনে জঘন্য কাজ করে আর প্রকাশ্যে পরেশগারির পরিচয় দেয়। ডায়েরির এই পাতায় এতটুকু লেখা উল্লেখ করা আছে। রিমনের লেখা পড়ে নিজের উপরেই কেন যেন রাগ হলো। এতক্ষণ তবে প্রচণ্ড রকমের উৎসাহ নিয়ে একটা বাজে ডায়েরির খোঁজ করেছিলাম। রাজ্যের যাবতীয় আগ্রহ উৎকণ্ঠায় ডায়েরির পাতা উল্টিয়েছি। মনটাকে শান্ত করে আক্ষেপ ও কৌতূহলের চূড়ায় অবস্থান করে এরকম অত্যুত্বপূর্ণ পক্ষপাতদুষ্ট নীল ডায়েরিটা হস্তে নিয়ে পড়তে শুরু করেছি কি শুধু রাগ জমাতে? ডায়েরির একটা কথাও সত্য নয়। রিমন কেমনে পারলো আমাকে নিয়ে এত সব মিথ্যাচার করতে? আমাকে চরিত্রহীন বানানোর অধিকার তাকে দিল কে? রাগে গা জ্বলছিল। মনে হচ্ছিল রিমন নিজ হাতে আমার শরীরের সমস্ত ত্বক কেটে তাতে কাঁচামরিচ ডলে দিয়েছে। রাগের চরম মাত্রা পৌঁছে যাওয়ায় মন খুব করে চাচ্ছিল ডায়েরিটা ছিঁড়ে ফেলতে। একজন নারী সবচেয়ে বাজেভাবে আহত হয় তার চরিত্রের মাঝে কেউ কালিমা লেপন করলে। নারী সব কিছু মুখ বুঝে সহ্য করতে পারে, চারিত্রিক কুচ্ছা রটানোকে নয়। কোনো নারী তার বিরুদ্ধে অপবাদ সহ্য করতে পারে না। নারীর মূল্যবান সম্পদ তার চরিত্র। যদি সবচেয়ে প্রিয় মানুষটি সেই চরিত্রের দাগ লাগায়, তবে সেই মানুষটি তার প্রিয় পাত্র থাকে না, হয়ে যায় সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রিমন আমাকে অপবাদ দিয়ে সে তার ভালোবাসাকে অমর্যাদা করেছে, সেই সাথে অমানুষ হিসেবে পরিচয় দিয়েছে। তার প্রতি যতটা ভালোবাসা শ্রদ্ধাবোধ ছিল সবই বিলীন হয়ে গেছে তার এমন কুরুচিপূর্ণ লেখা পড়ে। সে কেমনে পারল নিজের স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করতে? সে মৃত, শুনেছি মৃত মানুষকে গালি দিতে নেই, মন্দ বলতে নেই, কিন্তু আজকে জঘন্য মৃত মানুষটাকে মন্দ বলতে ইচ্ছা করছে। যদি সে জীবিত থাকতো তাহলে অপবাদ দেওয়ার ইচ্ছা জন্মের মতো শিক্ষা দিয়ে দিতাম। ডায়েরির প্রথম পাতায় আমার সম্পর্কে এত এত নেতিবাচক কথা লেখা, না জানি বাকি পৃষ্ঠাতে কি কি লিখেছে সে। ডায়েরির পাতা উল্টালাম। পরবর্তী পাতা নজর দিতেই দেখতে পেলাম বড় বড় অক্ষরে রিমন লিখেছে। সবচেয়ে বাজে মেয়ের নাম, থাক, তার নাম নিতেও ঘৃণা লাগছে। এরপর একে একে প্রায় 20টা পাতা উল্টালাম। প্রতিটা পাতায় রিমন লিখেছে নিশি সবচেয়ে বাজে মেয়ে। 21তম ডায়েরির পাতায় নজর দিলাম এবং মনোযোগ দিয়ে পড়লাম। নিশি, তুমি যে অপকর্ম করে এখনও নির্লজ্জের মতো ভালো মানুষের মুখোশ পরে আছো, সেই অপকর্মের জন্য কি গোপনে একটু অনুতপ্ত হও না? একটু লজ্জাবোধ হয় না? অনুশোচনা হয় না? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে ঘৃণা লাগে না? অপকর্মের কথা ভেবে কান্না আসে না? আসবে কি করে? বেপরোয়া চরিত্রহীন মহিলার কোনো অনুশোচনাবোধ থাকলে তো চোখে কান্না নোনা জল আসবে। সেই অপকর্মের কথাটা তোমার মুখের সামনে বলতে চাই, কিন্তু কিছুতেই বলতে পারছি না। বলে কোনো লাভও হবে না বোধহয়। তুমি নিজের দোষ স্বীকার করবে না, উল্টো আমাকে দোষী হতে হবে। এর জন্য তোমার অপকর্মের কথা নিজের কাছে পুষে রাখছি। তোমার পাপের শাস্তি ঠিকই একদিন পাবে, অনুশোচনা করবে, কিন্তু শান্তি পাবে না। তোমার অপকর্মের কথা ডায়েরিতে লিখে রেখে নিজেকে হালকা করছি। নিশি, তুমি কি অস্বীকার করবে আমার পূর্বে তোমার জীবনে ভালোবাসার মানুষ এসেছিল, যে ছিল তোমার প্রথম ভালোবাসা? কিন্তু সেই মানুষটা ভালোবাসার মর্যাদা দিতে পারেনি, তোমার সঙ্গে ভালোবাসাবাসীর অভিনয় করেছিল। তুমি তার মিথ্যা ভালোবাসা বুঝতে পারোনি, এই কারণে তার জঘন্য আবদার পূরণ করেছ। জঘন্য আবদারটি কি ছিল? তোমার বয়ফ্রেন্ড দেহ চেয়েছিল, তোমার আকর্ষণীয় দেহ। শুরুতে তুমি রাজি না হলেও তার দরদ মাখা আবদারে গলে গিয়ে ঠিকই রাজি হলে এবং তার শয্যাশায়ী হলে। একটা বড় ভাবলে না যে এর পরিণাম কেমন হবে, ভালো হবে নাকি মন্দ? তোমাদের এই অপকর্মের ভিডিও ধারণ করেছিল তোমার সেই বয়ফ্রেন্ড। তোমার ভাগ্য ভালো যে সেই আপত্তিকর ভিডিওটি তোমার বয়ফ্রেন্ড ভাইরাল করেনি। আসলে সে ছিল একাধিক মেয়ের প্রেমিক। অন্যদের চেয়ে তোমাকে একটু কমই গুরুত্ব দিত সে ভেবেছিল তুমি সহজেই তার সঙ্গে সম্পর্ক বিনষ্ট করবে না। যদি বিনষ্ট করো তবে সে ভিডিও ভাইরাল করত, কিন্তু তুমি তো তার চাওয়া অনুযায়ী চলছিলে। সম্পর্ক আরও গাঢ় হয়েছিল। এরপরও ভিডিও ভাইরাল করার কোনো কারণ ছিল না তার নিকট।
হঠাৎ একদিন তুমি খবর পেলে তোমার বয়ফ্রেন্ড বিয়ে করতে যাচ্ছে শিল্পপতির মেয়েকে। তুমি এমন সংবাদ শুনে রেগে গিয়েছিলে। তোমার বয়ফ্রেন্ডের নিকট এই ব্যাপারে কৈফিয়ত চাইতে গেলে সে কোনো জবাব দেয়নি, বরং তোমাকে তাড়িয়ে দিয়েছিল। তুমিও সহ্য করতে না পেরে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলে। ভাগ্যিস ওই দিন আমি ব্রিজে উপস্থিত ছিলাম। অচেনা এক মেয়ে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে যাচ্ছে দেখে দাঁড়িয়ে থাকতে পারিনি। তোমার কাছাকাছি গিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আত্মহত্যা কোনো সমাধান নয়। তবুও তুমি মানতে চাওনি। বাধ্য হয়ে থাপ্পড় মেরেছিলাম। এক থাপ্পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। জ্ঞান ফেরার পরে তুমি বুঝতে পারলে কাজটা ঠিক করতে যাচ্ছিলে না। তোমার মধ্যে উপলব্ধি হলো আত্মহত্যা করার ভূত মাথা থেকে চলে গিয়েছিল। ওই দিন পর থেকে আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম। 5 মাস ধরে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক চলছিল। হাসি খুশিতে কাটিয়ে দিচ্ছিলাম প্রতিটা দিন। সারা রাত কথা বলতাম, প্রায় রাত্রিতে। ততদিনেও জানতে পারিনি তুমি কিসের জন্য সেদিন আত্মহত্যা করতে যাচ্ছিলে। 5 মাস পর তুমি হঠাৎ করে প্রপোজ করে বসলে। আমিও দুর্বল হয়ে গেছিলাম তোমার প্রতি, তাই ফিরিয়ে দিতে পারিনি। ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলাম। প্রেমের সম্পর্ক চলতে লাগলো। আমরা সুখেই কাটাচ্ছিলাম। কিন্তু তুমি হঠাৎ করে একদিন অন্যরকম কিছু চেয়ে বসলে এবং আমি সেটা সমাধান বের করলাম। 1.5 বছর ধরে প্রেম চলার পর আমি সিদ্ধান্ত নিই তোমাকে বিয়ে করব। অতঃপর বিয়ে করেও ফেললাম। কিন্তু বিয়ের পর দিন তোমার সেই বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়। সে আমার সঙ্গে দীর্ঘ সময় ধরে নানা বিষয় নিয়ে আলাপ করে। হঠাৎই সে আমাকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা দেখা মাত্র আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। মনে হয়েছিল আমি জীবিত নই, মৃত লাশ। ওই ভিডিওতে ছিল তোমাদের অপকর্মের দৃশ্য। সেটা দেখা মাত্র আমার মন থেকে তোমার প্রতি সমস্ত ভালোবাসা হারিয়ে গিয়েছিল। আমার হৃদয়ের গহীনে যার নাম খোদাই করা ছিল, সেই নাম এক মুহূর্তে বিলীন হয়ে গিয়েছিল। নিশি, তোমাকে ঘৃণা করি আমি, প্রচণ্ড ঘৃণা। রিমনের লেখা পড়ে প্রচণ্ড রকমের হাসি আসছিল। হাসি চেপে রাখার প্রাণপণে চেষ্টা করছি, কিন্তু পারছি না। খিক করে হাসতে হলো। রিমন আমার জীবনে প্রথম ও শেষ ভালোবাসা। সে বাদে অন্য কেউ এ জীবনে ভালোবাসার মানুষ হিসেবে আসেনি। অর্ণব আমাকে নিয়ে যা দাবি করেছে সেসবও সত্য নয়। অর্ণবের সঙ্গে যদি প্রেম থাকতো সেটা আমার স্মৃতিতে থাকতো। অর্ণব যুক্তি দেখিয়েছে রিমন আমার মস্তিষ্ক থেকে 13 মাসের স্মৃতি বিলীন করে দিয়েছে। এটা পুরোপুরি মিথ্যা এবং অবিশ্বাস্য কথা। অর্ণব ও রিমন দুজনেই আমাকে নিয়ে গেম খেলছে। রিমনের গেম খেলা শেষ হলো, অর্ণবের গেম খেলা হয়তো ভালোভাবে শুরুই হয়নি। রাগে দুঃখে চোখে দুধার দিয়ে জল গড়িয়ে পড়ল। পানি ঝরছে ঝরুক, সেদিকে তাল না দিয়ে পরবর্তী ডায়েরির পাতাতে নজর দিলাম। কিছুই লেখা নেই পরবর্তী পাতায়। এরকম আরও 50টি পেজ উল্টালাম, কোনো লেখা পেলাম না। সর্বশেষ পৃষ্ঠায় লেখা, শেষ পর্যন্ত নিশিকে আমি ডিভোর্স দিতে বাধ্য হই। নিশিও বিষয়টা হাসি মুখে মেনে নিয়ে আমার জীবন থেকে চলে যায়। ভেবেছিলাম সে চলে যাওয়ার পর নিঃসঙ্গতা দুর্বিষহ জীবন কাটাতে হবে, কিন্তু না। দেখা পেয়েছিলাম এক অপসরীর, যাকে দেখে মনে হয়েছিল এই পৃথিবীতে আমার আগমন শুধু তারই জন্য। 27 বছরের জীবনে কখনো এমন ভালো লাগা তৈরি হয়নি আমার হৃদয়ে। অপসরীকে দেখা মাত্র বুকের মাঝে মৃদুভাবে কাঁপন সৃষ্টি হয়েছিল। সেই কাঁপনের পর স্বর্গীয় সুখ প্রাপ্ত হয়েছিলাম। সেই সুখে দম আটকে মরে যাওয়ার উপক্রম হয়েছিল। স্বর্গের পরীর মতো সুন্দরী ওই রমণীর সৌন্দর্যে দিশেহারা হয়ে গিয়েছিলাম। অপসরীর দীঘল কালো চুল, হরিণীর চোখ, হীরার মতো চকচকে চেহারা ও গোলাপের পাপড়ির মতো কোমল গালের ত্বক ও রসে টইটুম্বুর ঠোঁটের রেখাতে মুগ্ধ হয়ে হারিয়ে গিয়েছিলাম অজানা সুখের রাজ্যে। ওই দিনের পর থেকে নিজের সমস্ত ধ্যান ধারণা পরিবর্তন হয়ে শুধু স্বর্গ পরীকে আপন করে পাবার চিন্তায় বিভোর হয়েছিলাম। তার পিছু নিতে নিতে একসময় সে আমার সঙ্গে কথা বলতে শুরু করে। অনেক সাধনার পর সে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। প্রথম দিনের কথায় সে মুগ্ধ হয় এবং তার আশানুরূপ সিদ্ধান্ত শুনতে পাই। সে বন্ধু হিসেবে থাকবে এমন সিদ্ধান্ত নেয়। শুরুতে বন্ধুত্বের সম্পর্কেই প্রেম তৈরি মূল রাস্তা, তাই আমিও বন্ধুত্বে খুশি ছিলাম। এরপর থেকে তার সঙ্গে কথা চলতে থাকে। ততদিনেও তার নামটা জানা হয়নি। মনে মনে তার নাম ঠিক করে রেখেছিলাম, তাকে পরি বলে ডাকতাম। কিন্তু হঠাৎ করে মনে হয়েছিল, আরে এটা তো তার প্রকৃত নাম নয়। তখন জানার আগ্রহ জেগেছিল আমার পরীর প্রকৃত নাম কি। তার থেকে নামটা জানতে পেরে আঁতকে উঠেছিলাম। আতঙ্কিত ভাব আমার চেহারায় ঘিরে ধরেছিল। আমার পরীর প্রকৃত নাম নিশি। এর নামও নিশি শুনে মুহূর্তে চেহারায় বিষের ছাপ ঘিরে ধরেছিল। বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। তবে নিজেকে শান্ত রেখেছিলাম এই ভেবে যে নামে কি পরিচয় কর্মই সব।
মন থেকে ভ্রান্তিকর ধারণা বিলীন করে দিয়ে নিশির সঙ্গে দেখা সাক্ষাৎ চলতে লাগলো। সুযোগ বুঝে একদিন তাকে প্রপোজও করে ফেলি। প্রস্তাবে প্রথম দিকে সে রাজি না হলেও প্রায় 15 বার প্রপোজের পর সে রাজি হয়ে যায়। আমার দ্বিতীয় ভালোবাসার মানুষটির সঙ্গেও চুটিও প্রেম চলতে থাকে। অতঃপর দীর্ঘ 1.5 বছর প্রেমের পর দ্বিতীয় নিশিকে বিয়ে করে ফেলি। কিন্তু বিয়ের 5ম দিনে শপিং কমপ্লেক্সে দেখা হয়ে যায় আমার প্রথম ভালোবাসার মানুষটির সঙ্গে। সে আমাকে দেখে। এরপর ডায়েরির পাতায় আর কোনো লেখা খুঁজে পেলাম না। কৌতূহল জেগে বসলো আমার মাথায়। কৌতূহলী মন জানতে চাইল যে রিমন এরপর কি লেখা লিখতে চেয়েছিল। না, ঘোর আক্ষেপের মধ্যে ডুবে গেলাম। উসখুস ভাব তৈরি হয়ে গেল, মাথা ঝিম মেরে গেল। তবে পুরো ডায়েরি পড়ে যা বুঝতে পারলাম তা হলো রিমন আমাকে দুশ্চরিত্রা বলেনি, বলেছে তার প্রথম ভালোবাসার মানুষটিকে। রিমনের প্রথম প্রেমিকার নাম ও আমার নাম একই, নিশি। শুধু নামেই মিল, চেহারা চালচলনে ও বৈশিষ্ট্যে কোনো মিল নেই। রিমন তার প্রথম প্রেমিকার সঙ্গে বিয়ের সম্পর্কেও জড়িয়েছিল। এর মানে সে আমাকে মিথ্যা বলেছিল। তার উক্তি ছিল আমিই তার প্রথম ভালোবাসা। রিমন নিজে কঠিন সত্যকে লুকিয়ে মিথ্যাচার করেছে আমার সঙ্গে, অথচ সে একই রকম মিথ্যাচারের দোষে তার প্রথম প্রেমিকাকে সহ্য করতে পারছে না। আসলে সবাই নিজের বুঝটা খুব ভালো করে বুঝে। নিজে দোষ করলে সেটা নিছক ভুল, অন্য কেউ করলে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। রিমন তার প্রথম প্রেমিকার সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়ালেও দাম্পত্য জীবন স্থায়ী হয়নি। যখন রিমন তার স্ত্রীর গোপন অপকর্মের কথা জানতে পারল, তখন সিদ্ধান্ত নিল তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাখবে না, নষ্ট করবে। এবং সেটাই হয়েছিল। সবই তো বুঝলাম, কিন্তু ডায়েরির শেষ বাক্যটা পড়ে রহস্যের জালে আটকে গেলাম। রিমন আমাকে বিয়ে করার 5ম দিনে বাসা থেকে বের হয়ে শপিং মলে গিয়েছিল এবং সেখানে তার প্রথম গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়। তার সঙ্গে দেখা করে কি হয়েছিল সেটা ডায়েরিতে লেখা নেই। সত্যি ব্যাপারটা আমাকে ভাবনায় ফেলে দিল। ভাবনাতে ডুবে গেলাম গভীরভাবে, কিন্তু কিছুই বের করতে পারলাম না। রাত 9টার দিকে অর্ণব বাসায় ফিরল। তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। চেহারা মলিন হয়ে আছে। কি এমন হয়েছে তার যে এমন বিষণ্ণ লাগছে? সকালে অর্ণব তাড়াহুড়ো করে বাসা থেকে কি জন্য বেরিয়েছিল জানতে হবে এখন। অর্ণব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আমার রুমে ঢুকলো। এর পূর্বে রিমনের আরও একটা ডায়েরি হাতে নিয়ে বসে আছি। ডায়েরির পাতায় চোখ দিইনি। মলাটের উপর মার্কার পেন দিয়ে বড় অক্ষরে রিমন তার নিজের নাম লিখে রেখেছে। এই ডায়েরিটা পাওয়া গেছে দরজার ডান পাশে রাখে একটি পেন্টিংয়ের আড়ালে। অর্ণব আমার হাতে ডায়েরিটা দেখা মাত্র ঘাবড়ে গেল। চোখ দুটো মরা গরুর মতো বানিয়ে তাকিয়ে রইল। তার আতঙ্কিত চোখ জোড়া দেখে তাকাতেই ভয় পেয়ে গেলাম। তার এভাবে তাকানো ঠিক রহস্য ধরতে পারলাম না। অর্ণব অদ্ভুত দৃষ্টিতে কিছু মুহূর্ত তাকানোর পর আমার দিকে ধাবমান হয়ে হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে উচ্চস্বরে বলল, এটা কই পেলে? ডায়েরিটা কেন হাতে নিয়েছো? আশ্চর্য হয়ে গেলাম তার কথা শুনে। এই ডায়েরিতে হাত দিলে তার কিসের সমস্যা? ডায়েরিটা আমার স্বামীর, তার তো নয়। তবে সেভাবে বলছে কেন? ডায়েরিটা আমার হাত থেকে ছিনিয়ে নেওয়াটা পছন্দ হলো না। মেজাজ বিগড়ে গেল। আমিও কপট রাগ দেখে অর্ণবের হাত থেকে ডায়েরিটা কেড়ে নিলাম। অর্ণব বিস্মিত হেসে শীতল কণ্ঠে বলল, প্লিজ নিশি, ডায়েরিটা দিয়ে দাও। ভ্রু নড়ে উঠল আমার। কপালে ভাঁজ ফেলে বললাম, আপনাকে কিসের জন্য ডায়েরি দিব? এটা কি আপনার ডায়েরি? আমার না, সেটা ভালো করে জানি, কিন্তু তুমি এই ডায়েরি পড়তে পারবে না। কে বলছে পারবো না? আমার স্বামীর ডায়েরি এটা। তার ডায়েরি নিয়ে যা তা করতে পারি, এই সবই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার কাজ করুন, এর মধ্যে নাক গলাতে আসবেন না। তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ুন আর বলে যান সকালে আপনাকে ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করে উল্টাপাল্টা বকছিলেন কেন? ডায়েরিটা দাও, সব খুলে বলবো। জি না, ডায়েরি আপনি পাচ্ছেন না। তাহলে আমিও তখনকার বিষয়টা খুলে বলছি না। না বললেন? আমি বুঝতে পেরেছি তখনকার সবই মজা ছিল। আপনি মজা করেছেন। আর হ্যাঁ, রিমনের ফোনটা দেন। তার ফোন আপনার কাছে কিসের জন্য? সেটার কারণও বলবো। ডায়েরিটা দিয়ে দাও। মোটেও না। আমি খুব ভালো করে বুঝতে পারছি এই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যা আমার ও আপনার বিষয় জড়ানো। পড়লেই আপনার গোপনীয়তা জেনে যাব, সে ভয় ডায়েরিটা পড়তে দিতে চাচ্ছেন না, এটাই তো? ঠিক ধরেছ। এবার মহানন্দে ডায়েরিটা পড়ো। আমি গেলাম। কই যেতে চাচ্ছেন? বাসা থেকে বের হয়ে যাব। দম বন্ধ লাগছে এখানে। দম বন্ধ লাগবে কিসের জন্য? আজব তো। জানি না। যা হোক, তোমাকে সকালের ঘটনাটা খুলে বলি। সকালে একটা দুঃসংবাদ শুনে বাসা থেকে বের হয়েছিলাম। দুঃসংবাদটা সিমিকে নিয়ে। কি এমন দুঃসংবাদ বলেন তো শুনি? বলছি, চুপ করে শোনো। সিমি পুলিশের হাতে ওই দিনও ধরা দেয়নি। ওই দিন সে তার চাচাতো ভাইয়ের ফুসলানো কথা শুনে এক জায়গায় আত্মগোপন করেছিল। তার চাচাতো ভাই বিয়ের কথা বলায় বেশ কয়েক রাত একই বাসায় অবস্থান করেছিল। এমনকি দুজনে একই রুমে রাত কাটিয়েছিল। সিমিকে ঘুমের ওষুধ খাইয়ে রেপ করে তার কাজিন। সেটার ভিডিও ধারণ করে রাখে। 1 মাসের আগের ঘটনা এটা। আজকে সকালে সিমি তার চাচাতো ভাইকে খুন করেছে। পুলিশ তাকে ধরতে গেলে বাসার ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়। আফসোস, মেয়েটা এবারও ভুল করলো। তার মৃত্যুর খবর শুনে সকাল ওইভাবে বাড়ি থেকে বের হয়েছিলাম।
খুব খারাপ লাগছিল ওর জন্য। বাইরে কাটাতে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার বাসায় ফিরে যাই। কিন্তু এখানে এসে তোমার উল্টাপাল্টা কথা শুনে মেজাজ খারাপ হচ্ছে। ডায়েরি নিয়ে পড়ে আছো তুমি। আরে ডায়েরিতে আমাকে নিয়ে কি এমন লেখা থাকবে? ডায়েরিটা দয়া করে দাও। এই তো অনেক কিছু জানলাম। এখন বলেন ফোনে ওরকম কেন বলছিলেন? তোমার সঙ্গে মজা করেছিলাম। তুমি গতরাতে যেভাবে আমাকে থাপ্পড় মেরেছিলে এতে প্রচণ্ড রাগ হয়েছিল। আমি তো সকালে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটা নাটক করব যাতে তুমি নিজেকে পাগল ভাবো। তোমার শরীরে জ্বর ছিল, গায়ে ব্যথা, সবই গত রাতে বৃষ্টিতে ভেজার কারণে। ওই রাতে ওই সময় তোমাকে ছেড়ে ছাদ থেকে চলে যাওয়ার পর বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে কান্না করেছিলাম প্রায় ৩৫ মিনিট ধরে। হঠাৎ মনে হয়েছিল তুমি তো এখনও ছাদে আছো, তাই আবারও ছাদে যে এবং দেখি অজ্ঞান হয়ে পড়ে আছো। পাজা কোলে করে তোমাকে রুমে নিয়ে আসি এবং গায়ের ব্লাউজ পেটিকোট খুলতে বাধ্য হই। এটার জন্য দোষ দিও না, পরিস্থিতিতে পড়ে এটা করতে বাধ্য হয়েছিলাম। তোমাকে নতুন কাপড় পরিয়ে দেওয়ার পর আমিও নতুন কাপড় পরে নিই। বাধ্য হয়ে তোমার কাছেই শুয়েছিলাম। ঘুমের মধ্যে তুমি উল্টাপাল্টা বলছিলে। তোমার বাবা মাকে তুমি খুন করেছো, ছোট ভাইকে খুন করেছো, এরকম অনেক কিছু। আরও বলছিলে তোমার রাজপ্রাসাদটা কেউ দখল করতে পারবে না। ঘুমের মধ্যে এসব শুনে মনে হয়েছিল তোমার মাথায় সমস্যা আছে এবং সিদ্ধান্ত নিয়ে সকালে বিষয়টা খুলে বলবো, কিন্তু সেটার কথা মনে ছিল না। তোমার বাবা মা বাসায় এলে কথাটা অকস্মাৎ মনে পড়ে, কিন্তু তাদের সামনে বলতে পারিনি। তবে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন কিছু করব যাতে তুমি কিছু সময়ের জন্য নিজেকে পাগল ভাবো। এই জন্য ফোনে ওরকম কথা বলেছিলাম। তোমার ছোট ভাইকে মিথ্যা বলতে অনুরোধ করেছিলাম। তোমার বাবা মাকে বলেছিলাম বাসা থেকে বের হয়ে যেতে। তারা আমার কথা ফেলে দেয়নি। আজব তো, আপনি এসব করে কি পেলেন? আপনি কি পাগল? এসব করে কিছুই পাইনি, তবে পৈশাচিক আনন্দ পেয়েছি। ধুর, আপনি আমার সামনে থেকে চলে যান তো। আপনাকে সহ্য হচ্ছে না। যাবো, ডায়েরিটা দাও। মরে গেলেও না। নিশি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি হলে হোক, তবুও দেব না। ডায়েরি দিবে না? না। খুন করব? কাকে? তোমাকে? কি? আমি খুনি। এটা আমার পরিচয়। আজকে কিছুই গোপন করব না, সব খোলাসা করব। তবে সব কিছু খুলে বলার পর নৃশংসভাবে খুন করব। জেনে নাও যে কাউকে খুন করার পর যে পরিমাণ আনন্দিত হই সেটা অন্য কিছুতে মেলে না। কাকে খুন করবেন? তোমাকে। কি আবল তাবল বকছেন? আবল তাবলই। আমার কথা মন দিয়ে শোনো। আমার নাম অর্ণব রিমন কোনোটাই নয়। আমার নাম হিমেল চৌধুরী, যে কিনা শহরের সবচেয়ে বড় সিরিয়াল কিলার। আমি এতটাই ভয়ানক খুনি যে আত্মগোপন করে থাকতে হয় না, কারণ পুলিশ আমার গোলামি করে। আমার টাকার নিকট তারা ধরা। অদ্ভুত শোনালেও সত্য যে আমি টাকার জন্য কাউকে খুন করি না। আসলে খুন করা আমার নেশা। এর জন্য টাকা উড়িয়ে হলেও পৈশাচিক আনন্দ লুটিয়ে নিতে ভয়ানক নৃশংসতায় খুন করি। যাকে খুন করার ইচ্ছা জাগে। খুন করার সময় ভালো মন্দ, ছোট বড়, নারী পুরুষ এসব বিবেচনা করি না। অর্ণবের কথা ঈষৎ কেঁপে উঠলাম। ভয় পেলাম, ভয়ে গা ছমছম করছিল এবং তাকে মিনমিন গলায় বললাম, তারপর? অর্ণব গরম চোখে তাকে শক্ত কণ্ঠে বলল, চুপ করে শোনো। তোমাকে ১.৫ বছর পূর্বে বিয়ে করিনি, বিয়ে করেছি ৬ বছর পূর্বে। ঠিকই শুনেছ, ৬ বছর পূর্বে। তোমার মাথায় এক এক সময় এক এক রকমের স্মৃতিমাখা গল্প ঢুকিয়ে দিই। তোমাকে পাগল বানাতে সাময়িক বা দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্কের ভারসাম্যতা বিনষ্টকারী ক্ষতিকর ইনজেকশন তোমার দেহে প্রয়োগ করি। অতঃপর তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে লম্বা সময়ের জন্য হসপিটালে অ্যাডমিট থাকো, আর আমি তোমার বিশাল সাম্রাজ্য ভোগ করি। ৫ বছর ৬ মাস পূর্বে যখন তোমাকে পাগল বানালাম এবং সুস্থ হলে, তখন তুমি এই সম্পত্তির একটা টাকাও আমাকে দিতে চাওনি, তাই পুনরায় তোমাকে পাগল বানাতে হয়েছিল। এরপর থেকে তোমাকে প্রতি বছরে ২ বার পাগল বানিয়ে রাখতাম, প্রতি বছরে মাত্র ৩টা মাস সুস্থ থাকতে। ১.৫ মাস পূর্বে তুমি সম্পূর্ণ সুস্থ ছিলে। ওই দিন কি করলাম? তোমাকে সঙ্গে নিয়ে কাজী অফিসে গেলাম বিয়ে করার জন্য, অথচ ওটা নাটক ছিল। কাজীকে টাকা দেওয়া হয়েছিল অনেক আগেই, তাই বিয়েটা পড়ান তিনি। ওনাকে দিয়ে ৬ বছরে মোট ১৯ বার আমাদের বিয়ে পড়ানো হয়েছে। তোমাকে প্রতিবার পাগল বানানো হয় নিজের স্বার্থে। পরিপূর্ণ সুস্থ হয়ে গেলে এতটাই স্ট্রিক হও এবং সম্পত্তি রক্ষার জন্য এতটাই মরিয়া হয়ে ওঠো যে মেনে নিতে পারি না তোমার আচরণ। আমার তো প্রচুর টাকার দরকার হয়, না হলে আমাকে পুলিশ ছাড়বে না। পুলিশদের নিকট টাকাই সব, আর সেই টাকা আমি কই পেতাম? তোমাকে ছাড়া সম্ভব ছিল না, যা আজও না। প্রতিবার তুমি পাগল হয়ে গেলে তোমার মস্তিষ্ক থেকে আগের বছরের স্মৃতি বিলীন করে দেওয়া হয়, এমনকি তোমার পাস্ট লাইফের সমস্ত স্মৃতিও নষ্ট করে দেওয়া হয়। তুমি ভুলে যাও এই বিশাল সাম্রাজ্যের কথা, এমনকি ভুলে যাও তোমার ভালোবাসার মানুষটির নাম ও তার চেহারার কথা। এবার যখন তুমি সুস্থ হলে, তখন তোমাকে এমনভাবে বশ করলাম যাতে তুমি বিশ্বাস করো তোমার সঙ্গে ১.৫ বছরের প্রেম ছিল এবং আমরা ১.৫ বছর প্রেম করার পর পালিয়ে বিয়ে করছি। এও বিশ্বাস করো যে তোমার বাবা মা তোমাকে ত্যায্য করেছে পালিয়ে বিয়ে করায়। এই সবই আমি তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছি। প্রতি বছরে যেটুকু সময় তোমাকে সুস্থ রাখতাম,
সেটুকু সময় তোমার স্মৃতিতে নানান মিস্টিরিয়াস গল্প ঢুকিয়ে দিতাম। তোমাকে যতদিন আমার প্রয়োজন হতো ততদিন সুস্থ রাখতাম এবং এমন সব ইঞ্জেকশন তোমার দেহে পুশ করতাম ও এমন ভয়ানক ভায়োলেন্স কাহিনী শোনাতাম যে তুমি পুনরায় পাগল হয়ে যেতে। সেই সব স্মৃতি ও পূর্বের স্মৃতিও বিলীন করে দিতাম মস্তিষ্ক বিঘ্ন ঘটাতো ইঞ্জেকশন প্রয়োগ করার মাধ্যমে। ভাবছো এমনটা না করে তোমাকে মেরে ফেললেও তো হতো। না, এটা করা যাবে না কখনোই। এমনটা করলে সোনার ডিম পাড়া রাজহাঁসকে হারাতে হবে। তোমার 100 কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। একমাত্র উত্তরাধিকারী তুমি। তোমাকে মেরে ফেলে সমস্ত সম্পত্তি চলে যাবে অনাথ আশ্রমে। কারণ উইলে এটাই লেখা আছে। ভালো করে জানি আমি তোমার মন জয় করতে পারবো না। তোমার মন জয় করে সম্পত্তির এতটুকু অংশ আমার করে নিতে পারবো না, কারণ আমি ওথেলো সিনড্রোমে আক্রান্ত। তুমি এত ভালো মেয়ে, তবুও তোমাকে নিয়ে সন্দেহ হয়। মনে হয় তুমি আরেকজন পুরুষকে নিয়ে বাজে সম্পর্কে আছো, তাকে নিয়ে রাত যাপন করো। এটা প্রতিটা সময় মনেতে জাগে। তাই তো তোমাকে ইগনোর করে চলি। তোমার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছি এই ডিসঅর্ডারে ভুগে। তুমি সুস্থ থাকাকালীন একদমও বনতো না তোমার সাথে, লাগতো ঝগড়া। তাই তো তোমাকে পাগল বানিয়ে মাসের পর মাস আমার থেকে দূরে রাখি। এরপরও কষ্ট হয় না। তোমার বাবা মা ও ভাইকে 5 বছর পূর্বে খুন করেছিলাম, কারণ তারা আমার মুখোশ ধরে ফেলেছিল। বর্তমানে তুমি যাদের বাবা মা মনে করো তারা প্রকৃতপক্ষে কিছুই হয় না তোমার। তারা অভিনেতা অভিনেত্রী। রিফাত ছেলেটাও। তারা আমার বাইরে কোনো কাজ করে না। আজ সকালেও তারা আমার কথা মতো চলেছে। শিমলা নামে যাকে চিনো, যাকে তোমার ননদ মনে করো, সত্যিকার অর্থে সে তোমার ননদ নয়, কারণ সে আমার বোন হয় না। এমনকি সে রিফাতকে বিয়ে করেনি। তাদের নাটক করতে বলেছিলাম। এজন্যই, যাতে তোমার নিকট মনে হয় তুমি বউ হয়ে এ বাসায় এসেছো, যে বাসাতে ননদও বাস করছে বিদেশ থেকে ফিরে এসে। এই বাসাটা তোমার নয়, আমার বাসা। এটা মাথায় ঢুকিয়ে দিতে এত সব করা। তোমার তো 6 বছরের স্মৃতি মস্তিষ্ক থেকে বিলীন। তাই জানো না তোমার কি পরিমাণ সম্পত্তি ও শিল্প কারখানা রয়েছে। তোমার আসল ব্যবসা এটা নয়। আসল বাসাতে আমি একা থাকতাম, মাঝে মধ্যে সিমিও থাকতো। একটা গোপন সত্য বলি, সিমি আমার রক্ষিতা ছিল। ওর দেহকে ভীষণ ভালো লাগতো আমার। এই জন্য টাকার বিনিময়ে তাকে বাসায় নিয়ে রাখতাম। আর এই বাসাটা 5 বছর হলো কিনেছি। তুমি আসল বাসাতে গেলে বুঝে যাবে ওটা তোমার নিজের বাসা। অথচ এই বাসাতে বসবাস করে একটাবারও টের পাও না যে এটা তোমার ওই টাকায় ক্রয় করা বাসা। বরং ভাবো এটা তোমার স্বামী রিমনের বাসা, কারণ আমি তোমার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছি। আরও পরিষ্কারভাবে খুলে বলি, আমাদের বিয়ের 7 দিনে এই বাড়িতে সিমিকে বউ বানিয়ে এনেছিলাম তোমাকে মানসিকভাবে কষ্ট দিতে। কিন্তু আমি নিজেই তোমাকে ওই সময় মিথ্যা কিছু গল্প বলে সান্ত্বনা দিয়েছিলাম। নতুন গল্প তৈরি করে প্রায় 1.5 মাস তোমাকে স্বাভাবিক জীবনে রেখে নিজের স্বার্থ হাসিল করেছি। বিয়ের 7ম ও 8ম দিনের যাত্রীতে যাবতীয় ঘটনা ঘটিয়ে তোমাকে মিস্টিরিয়াসের স্বাদ দিয়েছিলাম, যেন তুমি আমাকে নিয়ে ভাবো। যে রিমনকে তুমি মৃত হিসেবে দেখেছো, ওটা রিমন নয়। আসলে ওটা মানুষই ছিল না, ছিল ফেক বডি। হুবহু রিমনের মতো করে আর্কিটেকচার নির্মাণ করেছিল। অ্যাম্বুলেন্স ভাড়া করে বডিটা বাসার সামনে পৌঁছে দিতে বলি এবং তারা সেটাই করে। মূলত তোমার মাথা ঢোকানোর চেষ্টা করেছিলাম যে তোমার রিমন মারা গেছে। ততদিনে আমি তোমার থেকে 3টা গুরুত্বপূর্ণ প্রজেক্টে সাইন করে নিয়েছিলাম। রিমন মারা গেছে এটার বিশ্বাস তোমার মাথায় ঢুকিয়ে তোমাকে কিছুটা মানসিক অশান্তিতে রেখেছিলাম, যাতে তুমি প্রজেক্টের ফাইলে সাইন করার মুহূর্তে মনোযোগ না দাও। যদি সুষ্ঠুভাবে ও মন দিয়ে প্রজেক্টের ফাইল পড়তে, তবে কিছুতেই সাইন করতে না। তখন আমার অত গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতছাড়া হতো। এর জন্যই রিমন মারা গেছে এটার মাস্টার মাইন্ড প্ল্যান করলাম। রিমন ও অর্ণব নামে 2টা ভিন্ন চরিত্রের গল্প তোমাকে শুনিয়েছিলাম, যাতে তুমি দ্বিধায় পড়ে যাও। তোমার মাথা ঢুকানোর চেষ্টা করেছিলাম যে রিমন বাজে লোক, যে তার বন্ধুর স্ত্রীকে বিয়ে করেছে বন্ধুর সঙ্গে গাদ্দারি করে। আসল সত্য তো এটাই যে রিমন ও অর্ণব একই ব্যক্তি। তার চেয়ে বড় সত্য, রিমন ও অর্ণব বানানো চরিত্র। দুজনেই আমি, তবে আমার নাম হিমেল, অর্ণব কিংবা রিমন নয়। আর আজকে তুমি প্রথম ডায়েরিতে যা পড়েছো সেসবই মিথ্যা। মিথ্যা লিখে রেখেছি এই কারণে যাতে তুমি বিশ্বাস করো রিমন আগেও একটা মেয়েকে বিয়ে করেছিল, যে মেয়েটার নাম নিশি, এবং আমি যে রিমন নই এটাও যাতে স্বীকার করো। দ্বিতীয় ডায়েরিতে যা লেখা সেই সব মিথ্যা নয়। ডায়েরি লেখা পড়লে জানতে পারবে তোমার আসল পরিচয় ও আমার বহু রূপের বর্ণনা। এখন সেসব পড়া দরকার নেই। সব সত্য আমি তোমার নিকট প্রকাশ করলাম। কিন্তু আফসোস, তুমি এসব আর মাত্র 2 দিন মনে রাখতে পারবে। 2 দিন পর তোমাকে আবারও পাগল বানিয়ে দেওয়া হবে। এই 1.5 মাসের মতো সময়ে তোমার থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টের ফাইল সাইন করিয়ে নিয়েছি। এখন তোমাকে আমার প্রয়োজন নেই। তুমি এবার পাগলাগারদে চলে যাও, অন্যরকম বিলাসী জীবন ভোগ করতে। তবে এটা সত্য, তোমার ভালো ট্রিটমেন্ট চলবে।
তবে সুস্থ হবে ধীরে ধীরে, প্রায় 6 মাস লাগবে সুস্থ হতে। সুস্থ হয়ে গেলে তোমার ওই দিন থেকে বছরের শুরু বলে মনে হবে। তারপর আবারও তোমার সঙ্গে আমার পরিচয় হবে। একটা ভিডিও দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হবে তোমার আমার প্রেমের সম্পর্ক 1.5 বছরের। যদিও সহজে বিশ্বাস করতে চাইবে না, তবে একাধিক ভিডিও দেখানোর পর তুমি বিশ্বাস করবে যে আমাদের মধ্যে গভীর প্রেম ছিল। ভিডিওগুলো কিসের তা কি জানো? জানোই তো, ভিডিওগুলো আমাদের শারীরিক সম্পর্কের। তুমি ভিডিও দেখে অবিশ্বাসের সুরে প্রথমবার বলবে, এসব আমি করিনি, এসব করলে মনে থাকতো আমার। তখন আমার উত্তর হবে, তুমি রোড অ্যাক্সিডেন্টের স্মৃতি হারিয়ে সব ভুলে গেছো। এরপর তুমি সব কিছু বিশ্বাস করবে, আর আমি পরের দিন তোমাকে কাজে অফিসে নিয়ে বিয়ে করব। শুরু হবে তোমার সঙ্গে আমার অভিনয়। তৈরি করব অর্ণব রিমনের মতো নতুন নতুন কোনো চরিত্র, যেখানে থাকবে সিমি, রিফাত, সিমলার মতো চরিত্র, থাকবে নিশির বাবা মা এবং রিমনের বাবা মা। এভাবেই তো 6 বছর ধরে চলছে। অর্ণবের কথা শুনে, না না, তার নাম তো অর্ণব কিংবা রিমন নয়, তার নাম হিমেল। হিমেল সমস্ত ঘটনা বলা শেষ করে খিক খিক করে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। আর আমি নিস্তব্ধ, নিথর, অর্থর্ব, অস্তিত্বহীন কোনো জীবের মতো হয়ে ঠাঁই দাঁড়িয়ে আছি। কষ্টের মাত্রা এতই যে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কান্না করবো কিন্তু কান্না আসছে না, যেন কান্না বুকে চেপে রেখেছে কেউ। চোখের জলও হয়তো ঝরতে চাচ্ছে না আমার কষ্টের আধিক্যে। দম আটকে আছে, প্রাণ চলে যাচ্ছে এমন লাগছে, বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এত কিছুর পরও হিমেলের প্রতি রাগ হচ্ছে না, হচ্ছে নিজের প্রতি। এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করেছিলাম আজ থেকে 6 বছর পূর্বে। এমন জঘন্য একজন জানোয়ারকে জীবনসঙ্গী করে নিয়েছিলাম। বিয়ের পূর্বে আমাদের 1.5 বছরের প্রেম ছিল, সেসব স্মৃতি রয়েছে হিমেলের কারণেই। সে তো ভিডিও করে রেখেছিল সব, এবং আমাকে 1.5 মাস আগে সে সমস্ত ভিডিও দেখিয়েছে। যখন ভিডিও দেখাতো তখন ভাবতাম সে এসব ভালোবেসে দেখাচ্ছে, অথচ এর পিছে যে হাজারো কারণ লুকিয়েছিল সেসব এতদিন অগোচরে ছিল, যা আজকে জানতে পারছি। হিমেল বিছানা গায়ে দিতে ঘুমিয়ে গেল। আসলে সে ঘুমায়নি, ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে, সেটা আমার হাতেই। যখন সে খিক খিক করে হাসছিল তখন আমার হাতে থাকা ধারালো চকচকে চাকর অগ্রভাগ তার বুক বরাবর ঢুকিয়ে দিয়েছি। আসলে ডায়েরিটা সন্ধ্যার পূর্বেই পড়া শেষ করেছিলাম, কিন্তু বিষয়টা বিশ্বাস হয়নি তখন। পুনরায় পড়ার জন্য রাত 9টার দিকে ডায়েরিটা বের করি, কিন্তু তখন কেন যেন পড়তে মন চাচ্ছিল না। ভাবছিলাম যা সত্য নয় তা পড়ে সময় নষ্ট করা অন্যায়। কিন্তু এখন হিমেলের মুখ থেকে সমস্ত সত্য জানতে পেরে ডায়েরির কথাগুলোকে মিথ্যা বলে মনে হলো না। এই ডায়েরিটার শেষ পাতা লেখা ছিল, হিমেলের সমস্ত মুখের কথা মিথ্যা হতে পারে, এই ডায়েরির কোনো কথা মিথ্যে নয়। যখন ডায়েরির কথার সঙ্গে হিমেলের জবানবন্দি মিলে গেল তখন পশুটাকে বাঁচিয়ে রাখার কোনো কারণ খুঁজে পেলাম না। ডায়েরিটা পুনরায় পড়ার পূর্বে রাত 9টার একটু আগে আপেল খাওয়ার ইচ্ছা জেগেছিল। প্লেটে করে আপেল ও চাকু এনে রেখেছিলাম বেডের উপর, যাতে আপেল কেটে খেতে পারি। এই ধারালো চাকু দিয়ে হিমেলকে শেষ করে দিলাম। আমার সঙ্গে এত সব অভিনয় করার শাস্তি তাকে কঠিনভাবে দিলাম না, সহজভাবেই দিলাম। আজ থেকে হয়তো দুঃখ বিলাসের অবসান ঘটল। দুপুর 1:15, 15 সেপ্টেম্বর 2020। আমার মেসেঞ্জার একটা ভিডিও সেন্ড করেছে কে যেন। তীব্র আগ্রহ, ইচ্ছা ও কৌতূহল নিয়ে ভিডিওটা ওপেন করলাম। কিসের জন্য যেন ভিডিওটা ওপেন করার পর হাত কাঁপলো, পুরো দেহ ক্ষণিক সময়ের জন্য নিথর হয়ে গেল। কয়েক সেকেন্ড ভিডিওটা অপলকে দেখার পর বড়সড় ধাক্কা খেলাম, বুকটা কেঁপে উঠল, মাথায় আকাশ ভেঙে পড়লো যেন। প্রচণ্ড জোরে কাঁদতে মন চাচ্ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে কান্নাটা আটকে গেছে কিসের জন্য যেন। বুকের মাঝে ভোঁতা কষ্ট এসে আঘাত হানলো, যা কোশমিন কালেও চিন্তা করিনি সেটা দেখতে হলো আজ। আমার বয়ফ্রেন্ড তথা হাজব্যান্ড তার কথিত জাস্ট ফ্রেন্ডদের সঙ্গে অপকর্ম করছে।